বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা আশঙ্কার খবর। দীর্ঘ সময় 2 বছরের বেশি হয়ে গেল, দীর্ঘ সময় বাংলাদেশের রিজার্ভের ক্ষেত্রে কোনো সুখবর নেই। নতুন যে খবরটা এসছে সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ, মানে এখন রিজার্ভ বললে 100 কথা আসে, গ্রোস রিজার্ভ এত, বিপিএম 6 রিজার্ভ এত, নিট রিজার্ভ এত, মানে একটা দেশে 3 রকমভাবে রিজার্ভের হিসাব। মানে একটা স্বৈরাচারী সরকার তথ্যটাও জেনুইনলি আমাদের সামনে দেবে না, এটাই করে। একটা তো আমাদের সামনে কখনোই দেয় না, নিট রিজার্ভ। যদিও আমরা নানান পত্রপত্রিকায় বাংলাদেশ ব্যাংকের সূত্রে জেনে যাই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে, তারপরও নিশ্চিতভাবেই অনেক সাংবাদিকের সাথে অনেক অফিসারের যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা তথ্যটা পাই। 2টা সরকার বলে, একটা বলে না। এমনকি 2টো যদি যেটা গ্রস রিজার্ভ আছে সেই রিজার্ভটাও যদি হিসাব করি, সরকার যেটা গ্রসের পর বিপিএম 6 যে রিজার্ভ সেটাও যদি আপনি বলেন যেটা 18-র একটু বেশি দেখানো হচ্ছে বা 18-র কাছাকাছি দেখানো হচ্ছে, এটা গত 1 দশকে 14 সালের পর এর নিচে আর কোনো দিন রিজার্ভ নামে নাই। 14 সালের অর্থনীতির আকার চিন্তা করেন, 10 বছর আগে, তখনও যা ছিল তারপর থেকে আর কখনো নিচে নামে নাই। তখন আমরা ওইটাকে যদি এইভাবে এই হিসাবই ধরি, নিট হিসাব যদি নাও করি, তাহলে আমরা পরিস্থিতিটা কোন জায়গায় সরকারি হিসাবে সেইটুকুও অ্যাটলিস্ট বলতে পারি। ঘটনা যেটা হয়েছে গতকাল, আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আমরা জানি 4টা দেশের মধ্যে আছে, বাংলাদেশ, ভারত, এরকম কিছু দেশ, যারা তাদের আমদানি রপ্তানির বিল 2 মাস পর পর পরবর্তী মাসে গিয়ে, মানে এখন মার্চ এপ্রিলে যে আমদানি হয়েছিল এই আমদানিটার বিল পরিশোধ করেছে মে মাসে এসে, আবার একইভাবে মে জুনের বিল জুলাইতে গিয়ে পে করবে $1.68 বিলিয়ন। এটা করার পরে এখন আমাদের সঙ্গে নেট রিজার্ভ $14 বিলিয়ন সামান্য বেশি ছিল। এখন আপনি যখন এই $1.5 বিলিয়ন বেশি করছেন, তার মানে 13 পয়েন্ট সামথিং, এটা এক্স্যাক্ট ডেটা আমি সব একই পাই নাই, আবার কিছুটা ভ্যারিও করে কোনো কোনো পত্রপত্রিকায়, কিন্তু গ্রসলি এটা এখন মানে আপনি বুঝতেই পারছেন 13 বিলিয়নের নিচে, সরি 13 পয়েন্ট সামথিং, 13 বিলিয়নের নিচে নেমে গেছে এটা, 12 পয়েন্ট সামথিং, কারণ 14 একটু বেশি ছিল, এখান থেকে 1.68 মানে 1.7 বিলিয়ন যদি আপনি বাদ দেন, অঙ্কটা কেমন ভয়ঙ্কর। আমরা এই মুহূর্তে সব রকম রেস্ট্রিকশন দেওয়ার পরও $5.5 বিলিয়ন ইম্পোর্ট করছি গত 8-10 মাস, মানে আমাদের এই অর্থ বছর যদি হিসাব করি $5.5 বিলিয়ন গ্রোসলি ইম্পোর্ট করছে। তার মানে 2 মাস মানে হলো $11 বিলিয়ন, 2 মাসের একটু বেশি। লিস্ট কমফোর্টেবল মানে এর নিচে নামা বিপজ্জনক সেটা হচ্ছে 3 মাসের ইম্পোর্ট, তাতে $16.5 বিলিয়ন লাগে, $5.5 বিলিয়ন প্রতি মাসে হিসাব করলে আমরা খুব ক্লিয়ার। সেই জায়গায় এখন 12.5-র মতো আছে যদি আমরা বলি, তাহলে আমরা যদি হিসেব করলে খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারি কত দাঁড়াচ্ছে, মানে $4 বিলিয়ন গ্যাপ অলরেডি হয়ে গেছে। এতে ইম্প্যাক্ট কি হবে আসলে, মানে রিজার্ভটা আসলে কেন থাকতে হয়, রিজার্ভ না থাকায় কি আসে, কথা কথা আপনার রিজার্ভ নাই কি সমস্যা হতো, আপনি তো আসলে রিজার্ভ থেকে টাকা ছাড়ার কথা, রিজার্ভ শব্দটা কিন্তু রিজার্ভ। আপনি এক্সপোর্ট করবেন, আপনি ইম্পোর্ট করবেন, একটা ব্যাংক এক্সপোর্ট করছে, সেখান থেকে সে ফরেন কারেন্সি পাচ্ছে, সেটা দিয়ে সে ইম্পোর্টের এলসি খুলে দিচ্ছে, সে রেমিটেন্স পাচ্ছে, সেগুলো দিয়ে সে এলসি খুলছে, কথা তো এরকম হওয়ার কথা ছিল। কিন্তু একটা রিজার্ভ হচ্ছে একটা দেশ তার নিজের মুদ্রাকে, বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলারের বিপরীতে তার লেনদেনের মান ধরে রাখতে কতটুকু পারবে সেটার একটা শক্তির জায়গা, যে আপনি প্রয়োজনে মার্কেটে ইন্টারভিন করতে পারেন। আপনি মুদ্রাকে নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু তারপরও আপনার হাতে কিছু অস্ত্র আছে, আপনি প্রাইস ফিক্স না করে দিয়েও আপনি ডলারের সরবরাহ বাড়িয়ে কমিয়ে এক ধরনের নিয়ন্ত্রণের জায়গা থাকে। কিন্তু এই মুহূর্তে যখন দেখছে একটা রিজার্ভ কমে যাচ্ছে, তখন কি হবে দেখুন তো। ধরুন আপনি আপনার কথা ভাবুন, আপনার হাতে $100 আছে, কোনোভাবে পেয়েছেন, আপনার কিছু টাকা দরকার, আপনি $100 কিন্তু এখন ক্যাশ করবেন না, কারণ আপনি দেখছেন $100 117 টাকা, কাগজে কলমে কার মার্কেটে গেলে 30 টাকা পাচ্ছেন, আপনি দেখছেন যে সামনে কিন্তু অবস্থা আরও খারাপ হবে, টাকা আরও বেশি পাওয়া যাবে, সো আপনি লোন টোন করে কিছু আপাতত চলবেন 1-2 হাজার টাকা, ওই ডলারটা ধরে রাখবেন। এবং এক্ষেত্রে রিজার্ভ একটা গুরুত্বপূর্ণ আপনার লক্ষণীয় ব্যাপার হবে, যে রিজার্ভ কিন্তু কমে যাচ্ছে, সুতরাং সরকার চাইলেও ডলারকে খুব একটা স্টেবল করতে পারবে না, ডলারকে টাকার বিপরীতে আর কি। যদি তা না পারে, তার মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকা আরও অনেক মূল্য হারাবে এবং অনেক দ্রুত। সুতরাং আপনি এই স্পেকুলেশন যেটা করছিলেন ডলারকে নিয়ে, সেটা আরও বাড়বে। মধ্যা কথাটা হলো, বটম লাইন এই, রিজার্ভ যত কমতে থাকবে ডলারের প্রতি আস্থা মানুষের তত বাড়বে,
মানুষ তত ডলার ধরে রাখতে চাইবে। যিনি বিদেশ থেকে রেমিটান্স পাঠান, অতি প্রয়োজনীয় না হলে সেটা পাঠাবেন না। যিনি রপ্তানি করেন তিনি চেষ্টা করেন বিদেশে তার যে আয় আছে সেই আয়টা যত দেরিতে আনা যায় সেই চেষ্টা করতে। যার হাতে ক্যাশ ডলার দেশে কোনোভাবে আছে সেটা বাদ দেবে, এবং কেউ কেউ ক্যাশ ডলার কিনে রেখে দেবেন, কারণ এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। এখন যেমন সোনা কিনছে, বাংলাদেশের পার্সপেক্টিভে ডলার কিনে রাখা একটা ইনভেস্টমেন্ট। আমি ধারণা করি অনেক মানুষ এই কাজটা করেছেন। এই সব কিছু, এবং তারা এটা ধরে রাখবেন। সুতরাং বাজারে সাপ্লাই কমতে থাকবে, এবং সাপ্লাই কমা মানেই হচ্ছে আপনার লিস্ট যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলোর বিপরীতে আপনার যখন সাপ্লাই কমবে তখন অকল্পনীয় পরিমাণে টাকার মূল্য পতন হবে। সুতরাং রিজার্ভের এই যে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা কখন এটা তৈরি হচ্ছে, সামনে আবার আরেকটা ঈদ আছে, সেখানে ইম্পোর্টের পরিমাণ বাড়ে, সেখানে সব কিছু এরকম লাগবে। অ্যাট দ্য সেম টাইম আবার ওই যে বলেছি যে ঈদে তো আবার কেউ কেউ বলেন যে ডলারের সাপ্লাইও বেড়ে যায়, রেমিটেন্স বেড়ে যায়, কিন্তু সারপ্রাইজিংলি গত রমজানের ঈদের মাসে ডলারের সাপ্লাই বাড়ে নাই, রেমিটেন্স বাড়ে নাই, আগের তুলনায় বরং কমে গেছে। এটা অকল্পনীয় বাংলাদেশে ছিল। আপনি এমন একটা সময়ে রিজার্ভের এই চরম ক্ষয় তৈরি হয়েছে যখন যেসব ক্ষেত্রে আমরা আয় করি সেসব কোনোটার ক্ষেত্রে কোনো সুসংবাদ নাই। সুতরাং সামনে ডলারকে নিয়ে যারা খেলবেন, ডলারকে নিয়ে যারা বেনিফিটেড হতে চাইবেন, তারা খুব স্বাভাবিকভাবেই এই ক্ষয়িষ্ণু রিজার্ভ যেটা আছে সেটা তাদেরকে আরও বেশি এই খেলায় আগ্রহী করে তুলবে, আরও বেশি তাদের এই ডলার ধরে রাখায় আগ্রহী করবে। এই ঘটনাগুলো সামনে ঘটতে যাচ্ছে। বাংলাদেশ যদি কোনো বড় স্কেলে সাহায্য, বিরাট বড় স্কেলে, ইভেন চায়নার $5 বিলিয়ন ইউয়ানে যদি লোন পায়ও সেটাও খুব বড় অঙ্ক না, কিছুটা। এদিকে চাপ তৈরি হচ্ছে নানা রকম। দীর্ঘদিন আপনি অনেক পেমেন্ট আটকে রেখেছেন। আমি একটা সময় শর্ট টার্ম লোন নিয়ে কথা বলেছি প্রাইভেট সেক্টরে, সেটাও $10-12 বিলিয়ন আছে, পুরো না দেন কিছু দিতে হবে। জ্বালানির পেমেন্ট বাকি আছে, আমি একদিন জ্বালানিতে কী পরিমাণ পেমেন্ট বাকি আছে, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে একটা আলাদা ভিডিও করে দেখাবো পরিস্থিতি আসলে কতটা খারাপ। এবং ঘটনাচক্র এখন গরমকাল, এই তীব্র চাপ সব কিছু মিলিয়ে এই রিজার্ভ যেভাবে কমে যাচ্ছে, রিজার্ভ আরও কমতে থাকবে। খুব অ্যালার্মিং একটা সময় আমাদের সামনে আসছে, এটা বলে দিতেই পারি। এখন এই প্রশ্ন কেউ করেন, আমাকে দু একজন করেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কিনা। এই প্রশ্ন আমি যখন আমার এই চ্যানেল তৈরি করেছিলাম তখন থেকেই অনেকে করছিলেন, অনেকে খুব দ্রুত বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে বলছিলেন। আমি খুব স্ট্রংলি সেটা প্রটেস্ট করে বলেছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে না, অন্তত নির্বাচনের আগে তো নাই। এখন কি সেদিকে যাচ্ছে সে নিয়ে কথা বলবো।